শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আগামীকালের জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান। ঢাকায় ফেসবুক ইউটিউবের অফিস আনার প্রত্যাশা। প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে। দেশজুড়ে বিএনপির জমজমাট প্রচার, গণসংযোগ। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াতে আমিরের সমাবেশ, পথসভা। বললেন, বেকার ভাতা কিংবা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। মাঠে ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়ার ঘোষণা দিল আইসিসি। টাইগারদের সাথে অবিচার করা হয়েছে দাবি করে পিসিবি চেয়ারম্যানের বয়কটের ইঙ্গিত। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়। মারা গেলেন গুলিবিদ্ধ কেরানীগঞ্জের বিএনপি নেতা হাসান মোল্লা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের মূল শুটার অস্ত্রসহ গ্রেফতার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। 20 বছর পর চট্টগ্রামে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আগামীকাল বেলা 11:30টার দিকে নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের চর্চা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা 10 জন শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যদি ট্রেনিং এর সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো 1 মিনিটের রিলসের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তা যুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও রেমিটেন্স প্রণোদনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন,
মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। 3-4জন বন্ধু বান্ধব মিলে একটা টিম করে, তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজনের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিক সচেতনতা জরুরি। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, লোকালি জিনিসটা কি একটু ঠিকঠাক করা যায়, তবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। এই উদ্যোগ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের কণ্ঠকে আরও জোরালো করবে বলে মনে করেন আয়োজকরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মাঠে প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন। পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জোরে সোরে শুরু হয়েছে প্রচারণা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা। শহর থেকে গ্রামের হাটবাজার, চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতা এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি। কোনো বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবেন না তারা। স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাঝে এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। খুলনায় ভৈরব নদের ওপর দ্বিতীয় সেতু নির্মাণ, নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্ধকৃত পাটকল চালু সহ 74 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। যে ভৈরব নদী, এই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পাদন করা হয়ে রূপসা ভৈরব নদীর উপরে প্রথম সেতু নির্মাণ করা হবে। ফেনী 3 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অপরদিকে ফেনী 2 এর উন্নয়নে বিভিন্ন অঙ্গীকার দেন জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমি মনে করি আমাদের দলের যে সমর্থক, আমাদের দলের যেই নেতাকর্মী আছে, কোন দল বাংলাদেশে আমাদেরকে কেন্দ্রে অন্যায়ভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনছি নানা ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? ভোলা 1 আসনে গণসংযোগ করেছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোনো মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে গড়ি। ভোটের মাঠে সরব দাঁড়িপাল্লার প্রার্থীরাও। কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বিপুল পরিমাণ সাড়া জেগেছে এখানে। এই দৃশ্য আমার জানা মতে সারা বাংলাদেশের। এই অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় বা নির্বাচনকে অনিশ্চিত করা হয়, তাহলে দেশ এবং দেশের জনগণ এটা মেনে নেবে না এবং এটা প্রতিহত করবে। ফরিদপুর 3-এ গণমিছিল করেছেন জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওব। এই ফরিদপুর অত্যন্ত প্রাচীন একটা জেলা, অথচ এই জেলায় যে উন্নয়ন দরকার ছিল
যে উন্নতির প্রয়োজন ছিল আমরা সেই উন্নতি এখনো দেখতে পাইনি। ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখুন, বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে নির্বাচনের মাঠে পেশি শক্তি কাজ করে, নির্বাচনের মাঠে কালো টাকা কাজ করে, এবং বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রার্থী। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রায় 21 বছর পর কাল চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা তুঙ্গে। পলোগ্রাউন্ড মাঠে চলছে সবশেষ প্রস্তুতি। চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাগম করার লক্ষ্য বিএনপির। দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ এই পোলোগ্রাউন্ড মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 100 ফিট দৈর্ঘ্যের ও 60 ফিট প্রস্থের মঞ্চ নির্মাণ শেষের দিকে। বসানো হয়েছে মাইক, সিসি ক্যামেরা, থাকছে 4 স্তরের নিরাপত্তা। সার্বিক প্রস্তুতি পরিদর্শন ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বিএনপি নেতারা। স্মরণকালের বড় জমায়েত করার লক্ষ্য তাদের। চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে আছেন, ওনারাও কিছু আমাদেরকে সাজেশন দিয়েছেন। অ্যাকর্ডিং টু দেয়ার সাজেশনস আমরা সেটাকে কিছু মডিফাই করছি। তো সোফার আপনারা বলতে পারেন যে আমরা প্রস্তুত আছি, চট্টগ্রামবাসী প্রস্তুত আছে, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে। জনতার মহাসমুদ্রে পরিণত হবে। আজকে আমাদের শুধু নেতাকর্মী না, সাধারণ জনগণ আমাদের নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। দলীয় চেয়ারম্যানের আগমনে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দূর দূরান্ত থেকে আগেভাগেই ছুটে এসেছেন অনেকে। আমার অনেক এনজয় লাগতেছে, অনেক ভালো লাগছে, যার কারণে আমি 3 দিন থেকে চট্টগ্রাম চলে আসছি, কারণ তারেক রহমানকে দেখার জন্য। বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে এই প্রথম চট্টগ্রাম সফর, এটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য খুবই আনন্দের বিষয়। আগামী দিনের চট্টগ্রামকে উনি কিভাবে সাজাবেন, কি করবেন, এই বিষয়ে উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন চট্টগ্রামের বাসীর জন্য। মহাসমাবেশ থেকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামকে ঘিরে পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলছেন নেতারা। চট্টগ্রামে একটা লজিস্টিক হাব হবে, এই পুরো অঞ্চলের, বাংলাদেশের না, এই পুরো অঞ্চলের উত্তর পূর্ব এশিয়া থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার একটা লজিস্টিক হাব হবে। এয়ারপোর্ট হবে, বিমান, প্যাসেঞ্জারের হাব, কার্গো হাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, শনিবার রাতেই বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন রোববার সকাল 11:30টায় পোলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নগরীর নানা সমস্যা সমাধানের আশ্বাসে দিনভর নিজ আসনে প্রচার চালিয়েছে বিএনপি জোটের প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, প্রতিপক্ষের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছেন কেউ কেউ। ভোটের দিন ভোর থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসানোর নির্দেশ আসছে প্রার্থীদের সমাবেশ ও প্রচার থেকে। ঢাকা 9 আসনে বিএনপি জোটের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী জনসভা। জোরপুকুর পাড় এই প্রচারণায় যোগ দিতে দুপুর থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যের তালে তালে চলে মিছিল, স্লোগান। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত এই আসনের উন্নয়নে 8 দফা প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। মিথ্যা আশ্বাসে প্রতারিত না হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা আগামী দিনে ঢাকা 9-এর বিভাজন চাই না, ঐক্য চাই। ঐক্যের শক্তিতেই ঢাকা 9কে আমরা করতে চাই। এই ঐক্য হবে ফাঁসিবাদের সবচেয়ে বড় ভয়। মিরপুর 12তে প্রচার চালায় ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার অঙ্গীকার করেন আমিনুল হক। বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমি আমার এই এলাকায় খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী,
কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। পুরনো ঢাকার ওয়ারিতে দিনভর প্রচার চালিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে তাঁর এলাকায় গ্যাস সংকট সমাধানে কাজ করবেন, সেই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ইশরাক হোসেন। দীর্ঘদিন যাবত আমাদের এই অঞ্চল অবহেলিত, আমরা এই সকল সমস্যা নিরসন করতে চাই। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখানে যাতে নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই পরিবেশ তৈরি করতে চাই। দিনভর নিজ আসনে প্রচারণা চালিয়েছেন ঢাকা ১৮ আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিলেন এলাকার নানা সমস্যা সমাধানের। এ সময় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের গ্যাস থাকে না, আমাদের বিদ্যুৎ থাকে না, আমাদের পানি থাকে না, এই সেবামূলক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে আমাদের তার সেবার পরিমাণ বাড়াতে হবে। শনিরাখড়া এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শ্যামপুর কদমতলী এলাকার মাদক সন্ত্রাস সহ নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এদিকে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আমাদের দল থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা দেশের জন্য একটা ম্যানিফেস্টো হচ্ছে, তোমরা দেখবে ওখানে বহু কিছু আছে। তো আমি মনে করি ওখান থেকে ঢাকা ৮-এর জন্য যাদের প্রয়োজন সেখান থেকে আমরা তাদের সমস্যার সমাধান করতে পারবো। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শান্তির নগরী গড়া অসম্ভব বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। তিনি আরো বলেন, ভাতা নয়, যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়, ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন, আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ৫৬,০০০ বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। বগুড়ায় পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির। বলেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে, এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। পরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় জামাত আমির বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। বগুড়ার শেরপুরের পথসভায় জামাত আমির বলেন, জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত হতে দেয়া হবে না। সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠের জনসভায় জামাত আমির বলেন, জামাত নারীদের এগিয়ে যাওয়ায় বাধা নয়, বরং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সব সমাবেশ ও পথসভায় যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান জামাত আমির। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
রাতে পাবনা জেলা শহরে দিনের সবশেষ নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির। যারা অতীতে বাংলাদেশ বিষয়ে নাক গলিয়েছেন তাদেরকে আগামীর জন্য সাবধান করে দেন তিনি। ভাই, বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো, আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। শামীম রেজা, যমুনা নিউজ, পাবনা। অবশেষে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি। সরকার চাইলে ভারতের টি-20 বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা আছে বলে জানান তিনি। নিরাপত্তা ইস্যুতে উত্তপ্ত বিসিবি ও বিসিসিআই সম্পর্ক, যার রেশ গিয়ে পড়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে। ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশের করা আবেদনের প্রতি একাত্মতা প্রকাশ করে পাকিস্তানও। আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর সিদ্ধান্ত জানানোর ডেডলাইন ছিল গেল বৃহস্পতিবার। ভারতে দল না পাঠানোর অনড় অবস্থানের ঘোষণার পর অবশ্য গেল 48 ঘন্টায় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি। অবশেষে শনিবার সন্ধ্যায় আইসিসি মেইলের মাধ্যমে জানায় এবারের বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ, সি গ্রুপে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এমন খবরের মাঝে রীতিমতো ঝড় তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যানের সংবাদ সম্মেলন। মহসিন নাকভি জানিয়ে দেন লাল সবুজদের দেশটার সাথে হয়েছে অবিচার। সরকার চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। আইসিসির সভায় আমি বলেছি আপনারা ডবল স্ট্যান্ডার্ড করতে পারেন না। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকার চাইলে অংশ নেবে না পাকিস্তান। আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। উনি আসলেই তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সরকার যদি বলে যে আমরা ভারতে যাব না, তাহলে আমরা যাব না। কোনো একক দেশকে আমাদের উপর নির্দেশ চাপিয়ে দেওয়ার অনুমতি দেয়া হবে না। পিসিবি আইসিসির নয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য। प्राइम मिनिस्टर साहब इस टाइम पाकिस्तान में नहीं है, जब वो वापस आएंगे तो उसके ऊपर बाद ही हम आपको फाइनल डिसीजन देंगे। বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান একই আছে বলে দাবি করেন মহসিন নাকভি। এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়। আমাদের অবস্থান একই। বাংলাদেশের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের সিদ্ধান্ত নিজে নেয়ার। আমাদের কাছেও প্ল্যান বি, সি ও ডি সহ একাধিক পরিকল্পনা রয়েছে। मेन वजह यह है कि एक मुल्क किसी को डिक्टेट नहीं कर सकता। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির নয়, বাংলাদেশ সরকারের। দাবি করেন ভারত সরকার বাংলাদেশকে কনভিন্স করার চেষ্টাই করেনি। অন্যদিকে পিসিবিও তাকিয়ে আছে পাকিস্তান সরকারের প্রধানের সিদ্ধান্তের দিকে। সব মিলে এটা পরিষ্কার, ক্রিকেট ছাপিয়ে ক্রিকেট কূটনীতি এখন রাজনীতির টেবিলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, মিরপুরে বিসিবির বোর্ড সভা হয়েছে আজ। সেই সভা শেষে এই মুহূর্তে ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ওখানে আমাদের হচ্ছে উইকেটের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এগুলো ডেভেলপ করতে যাচ্ছি। আর অনূর্ধ্ব 23 আন্ডার 23 একাডেমি বিসিবি থেকে গঠন করা হতে যাচ্ছে, আজকে ডিসাইডেড হয়ে গিয়েছে। আর একাডেমির ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বোর্ড ডাইরেক্টর আব্দুর রাজ্জাক খান। তো উনি এ ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করবেন। একাডেমির কনসেপ্টটা হচ্ছে আমাদের যেটা আন্ডার 19-এর পরে আমাদের একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল ওই জায়গাটাতে, যে ডিরেক্টলি আমাদেরকে এইচপিতে ওদেরকে অ্যাকোমোডেট করতে হতো। তো যাতে করে এইচপিটা আলাদা থাকে, যে ওইখান থেকে ন্যাশনাল টিমের প্লেয়াররা যাবে ডিরেক্টলি। তো এই কারণেই আসলে আন্ডার 19-এর সব প্লেয়ার, কিছু কিছু প্লেয়ার থাকবে ওরা ডিরেক্ট করে যাবে হয়তো এইচপিতে, বাট যারা তখনও পর্যন্ত ক্যাপাবল না তাদেরকে রেডি করার জন্য আসলে একাডেমিটা ওপেন করা। তো আমি আশা করি যে একাডেমি আমাদের জন্য হেল্পফুল হবে এবং ভবিষ্যৎ প্লেয়ার তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
দর্শক, বিসিবি কার্যালয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী আজ দুপুরে কোকোর কবর জিয়ারত করেছেন তার বড় ভাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছোট ভাইয়ের কবরে দোয়া ও মোনাজাত শেষে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এ সময় ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, কোকোর সহধর্মিণী শামিলা রহমান, মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। এরপর তার মরদেহ দেশে আনা হয় এবং বনানী কবরস্থানে দাফন করা হয়। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি নেতা হাসান মোল্লার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। বিকেল 3:30টার দিকে হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান হাসান মোল্লা। গেল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আর এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হাসান মোল্লার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিবেশ। গেল বৃহস্পতিবার ঢালিকান্দি এলাকার বিএনপি নির্বাচনী ক্লাবে বসা ছিলেন হাসান মোল্লা। এ সময় মোটরসাইকেলে আসা 2 যুবক গুলি ছোড়ে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় হলি ফ্যামিলি হাসপাতালে। এলাকা যাকেই জিজ্ঞেস করবেন শুনতে পারবেন যে কীরকম ছিল। সে খুব ভালো একজন লোক ছিল, কেউর সাথে কোনো মনমালিন্য করতো না, এমনি খুব ভালোই ছিল। হাসান মোল্লাকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবি পরিবারের। একটাই দাবি, আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে যারা তাকে গুলিবিদ্ধ করেছে তাদের গ্রেফতার করা হোক। আমরা আমাদের প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি। কেরানীগঞ্জ মডেল থানার ওসি জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। এই ঘটনাটা যখন ঘটছে এর পরপরই আমরা কিন্তু আমাদের থানার জিডিতে পুরোপুরি এটার একটা ডিটেইলস আমরা নোট করে রাখছি। ওই জিডির এগেইনস্টেই এখন সব কার্যক্রম চলছে। আমাদের 2টা টিম তদন্ত করতেছে, ডিবির একটা টিম তদন্ত কাজ করতেছে, বিভিন্ন ভিডিও সিসিটিভি ফুটেজ এগুলো আমাদের কাজগুলো আমরা ঠিক মতোই আগায় নিচ্ছি। হাসান মোল্লাকে গুলি করে হত্যার ঘটনাকে সুপরিকল্পিত দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার এটি সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে আন্ডারওয়ার্ল্ডের এক সন্ত্রাসীর নির্দেশে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। এই তথ্য জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই হত্যাকাণ্ডের মূল শুটার মোহাম্মদ রহিমকে 2টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ডিবি আরও জানায়, দিলীপ ওরফে বিনাশ দাদা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী। তার নির্দেশে রহিম ও জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। রহিমকে শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। গেল 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্ব এবং চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ সহ নানা কারণে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে। হত্যার দায় স্বীকার করে এরই মধ্যে শুটার জিন্নাত আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে আমরা চেষ্টা করতেছি, আমরা এটা নিয়ে অপারেশন করব। প্রচারণার 3য় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী থিম সং। শাপলাকলির পক্ষে ভোট চেয়ে তৈরি হয়েছে গানটি, পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গান সূচনা করেছে দলটি। এদিকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ 10 দলীয় জোটের প্রার্থীরা। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি, এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রচারণা শুরুর 3য় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি।
মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা খুব ফ্যান্সি ভাবে 5 স্টার হোটেল ভাড়া করে সেলিব্রিটিদেরকে এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা আছেন, আমাদের হরিজন তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সংটা লঞ্চ করতে চেয়েছি। এর আগে সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। বলেন, এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে তো রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলা বিশ্বাসও করতেছে না। এদিকে রাজধানীর পুরোনো পল্টনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। একটি দল নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আবার তারা কি করলো, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। এদিন বিকেলে ঢাকা 7 আসনে 10 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ এনায়েতুল্লাহ নির্বাচনী প্রচারণা চালান চৌধুরী বাজার মসজিদ এলাকায়। কেউ যদি দোষী হয় সেটা কোর্ট দেখবে, আইন দেখবে, কিন্তু আমি যে পরিকল্পিতভাবে অন্য দলের লোকগুলা তার উপরে জুলুম করব, অত্যাচার করব, সেটা আমি কোনোদিন করব না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাসের মাধ্যমে ভিন্নমত দমনের মানসিকতার পরিবর্তন না হলে সামনের নির্বাচিত সরকার সমস্যায় পড়বে, এমন অভিমত অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। তারা বলেন, এই ধরনের পরিস্থিতিতে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার তথা মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস এর নীতি সংলাপে তারা এই মন্তব্য করেছেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা দেশের মানুষের কাছে না, বরং মবের কাছে। লাখ লাখ মানুষের দাবি না মানলেও 1-200 লোক জড়ো হয়ে কিছু চাইলে তা পেয়ে যায়। এসব কারণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে। বলেন, আগের ডামি ইলেকশনের বদলে এবার ফানি ইলেকশন হতে যাচ্ছে। গণভোটে হ্যার পক্ষে সরকারের প্রচারণা এবং মার্কিন কূটনীতিক দল নিয়ে পক্ষপাতিত্বমূলক কথাবার্তারও সমালোচনা করেছেন তারা। বাংলাদেশের নীতি নির্ধারকরা তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান না, তাই দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ধানমন্ডি ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিবৃত্ত ও প্রকাশনা উৎসবের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা যেন আনন্দের সাথে বেড়ে উঠতে পারে তার ব্যবস্থা নেওয়া জরুরি। যতদিন প্রাথমিক শিক্ষাকে সঠিক পথে আনা যাবে না, ততদিন ভালো কিছু হবে না। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটি বৃহৎ অংশকে পশ্চাৎপদে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। ইরাকের পরবর্তী সরকারে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতায় আসলে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় আটকে দেওয়া হতে পারে ইরাকের তেল রাজস্ব। গত 2 মাসে বাগদাদে ইরাকি কর্মকর্তা এবং প্রভাবশালী শিয়া নেতাদের সঙ্গে আলোচনায় বারবার এই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোশুয়া হ্যারিস। এছাড়া মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান সমর্থিত কিছু গোষ্ঠীর প্রধানদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে এই বার্তা। তবে হ্যারিস এবং মার্কিন দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেশ কিছুদিন ধরেই ইরাকে ইরানের প্রভাব কমানোর লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই তার 2 ঘনিষ্ঠ মিত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছে ইরাক। রাশিয়ার ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি অন্যতম বড় শহর খার্কিভ। শনিবার মস্কো ড্রোন ও মিসাইলের যৌথ হামলায় কিয়েভে প্রাণ হারিয়েছে একজন, গুরুতর আহত হয়েছে অন্তত 15 বাসিন্দা। অন্যদিকে টেলিগ্রাম বার্তায় খার্কিভের মেয়র জানান, মাত্র 2.5 ঘন্টার ব্যবধানে শহরটির বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে অন্তত 25টি ড্রোন। আহত হয়েছে অন্তত 11 জন। আরও জানান, খার্কিভের বেশ কয়েকটি ভবনের পাশাপাশি আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও মাতৃসদন লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও জরুরি বাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।
দর্শক, এই ছিল রাতে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।